দ্বাদশ শ্রেণীর ভূগোল বিভাগে শ্রেণীতে আজকের পঠন পাঠনের বিষয় মৃত্তিকার অবনমন এবং তার প্রতিকার, অর্থাৎ সয়েল ডিগ্রেডেশন অ্যান্ড হিজ রিমেডিয়াল মেজার্স। এই বিষয়টা খুব খুব গুরুত্বপূর্ণ। অনেক দিক থেকে অনেক এককের সাথে, পাঠ্যসূচির এককের সাথে এটা আন্তঃসম্পর্কিত, বিশেষ করে কৃষিকার্যের চ্যাপ্টারটাতে। আবার যখন আমরা জনবসতিতে যাব, সেটেলমেন্ট বসতিতে যাব, সেখানেও আমরা এর পূর্ববর্তী জ্ঞানটাকে নিয়ে প্রবেশ করতে পারলে আরও অনেক ভালো করে এই বিষয়টাকে উপলব্ধিকরণ করা যাবে। তা আমরা আজকে প্রথম একটা ছোট্ট বিষয়ের মধ্য দিয়ে আলোচনা করব। মৃত্তিকার গুণগত মানের যে অবনমন হবে, সেটাই হলো মৃত্তিকার অবনমন বা অবক্ষয়, ইংরেজিতে যাকে বলা হয় সয়েল ডিগ্রেডেশন। এখন প্রশ্ন, গুণগত মানটা কী? তবে আমি কতগুলো ক্লাস তোমাদেরকে অনলাইন ব্যবস্থাপনায় নিয়েছি, আজকেও নিচ্ছি। সেখানে আমি পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি, আজকেও আলোচনা করে দিচ্ছি। মৃত্তিকার ভৌত ও রাসায়নিক, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল যে প্রপার্টিসগুলো রয়েছে, সেই প্রপার্টিসগুলো নষ্ট হয় এবং সেই প্রপার্টিসগুলোর যে ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারিস্টিক্সটা যদি নষ্ট হয়ে যায়, যেমন ধরো ফিজিক্যাল প্রপার্টিসে টেক্সচার, স্ট্রাকচার অর্থাৎ গঠন, হিউমিডিটি আর্দ্রতা, বা এটাকে আমরা সয়েল ময়েশ্চার বলতে পারি, রন্ধ্র পোর স্পেস, এইগুলো নষ্ট হলো। অন্যদিকে তোমার রাসায়নিক বিক্রিয়া বা পিএইচ, আয়ন বিনিময় ক্ষমতা, জল ভেঙে হাইড্রোনিয়াম বা হাইড্রোজেন ক্যাটায়ন একদিকে যাবে, আর হাইড্রোক্সিল অন্য কোনো খনিজের সাথে যুক্ত হয়ে নতুন খনিজ সৃষ্টি করবে। বা এই জায়গাটা ছেড়ে এরা মৃত্তিকার মধ্যে খনিজের আদান প্রদান করিয়ে উদ্ভিদ পুষ্টিমৌলকে সমৃদ্ধ করবে। এই উদ্ভিদ পুষ্টিমৌলটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে মৃত্তিকার গুণগত মান অবনমন। আবার ধরো হিউমাস বা জৈব পদার্থ, যেটা হিউমিফিকেশন প্রক্রিয়ায় হচ্ছে আর একটা মিনারেলাইজেশন প্রক্রিয়ায় হচ্ছে, এই দুটোই নষ্ট হতে পারে। অত্যাধিক বৃষ্টিপাতে, অত্যাধিক জলের প্রভাবে, পৃষ্ঠপ্রবাহে, অত্যাধিক উষ্ণতার দ্বারা হতে পারে, অধিক যান্ত্রিক আবহবিকারের প্রভাবে হতে পারে, নানা রকমভাবে এটা বিপাকে পড়তে পারে। ফলে বিভিন্ন কারণে মৃত্তিকার সহজাত গুণাবলীর অবনমনটা সংগঠিত হচ্ছে, এটা আমরা আলোচনা করে ফেললাম। এর ফলে যেটা দেখা গেল, সেকেন্ড স্টেজে আসছে, মৃত্তিকার গুণগত মান অবনমন মানে হচ্ছে অনুর্বর হয়ে পড়া। তিনটে বিষয় এখানে মৃত্তিকার নষ্ট হয়ে যায়। একটা হচ্ছে উর্বরতা, ফার্টিলিটি, সেকেন্ডটা হচ্ছে উৎপাদিকা শক্তি, প্রোডাক্টিভিটি, তৃতীয়টা হচ্ছে
পিএইচ অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া। এই তিনটে কাঠামো যখনই নষ্ট হয়ে যাবে তখন সেই মৃত্তিকা আর কোনো কাজে লাগবে না, সেটা কৃষির উৎপাদনের পক্ষে উপযোগী নয়। ফলে এই অবস্থা থেকে আমরা, এটা সৃষ্টি হতে পারে, এই অবস্থা থেকে আমরা কতগুলো দিক আলোচনা করব পরবর্তীতে। এটা অনেকভাবে হতে পারে। দেখো, এই যে চাষে যে জল দেওয়া হয়, সবাই ভাবে চাষে জল দিচ্ছে খুব ভালো, জল না পেলে কোথা থেকে চাষ হবে ইত্যাদি ইত্যাদি। আরে বাবা, ইরিগেশন করে জল দিচ্ছে। ইরিগেশনের জলটা কোথা থেকে আসছে? ভূজল বা ভৌম জল, যেটা মাটির একটা স্তরে রয়েছে। এটার মোট আয়তন বা মোট অবস্থান পরিবর্তনশীল, ঋতুভিত্তিক। ফলে এটাতে আমরা দেখতে পাবো যে সিজনাল চেঞ্জের ওপর যে এর যে টোটাল ক্যাপাসিটি অফ হোল্ডিং সেটা নষ্ট হচ্ছে, এবং নষ্ট হয়ে যখনই এটা বেরোবে তখন অধিক দ্রবীভবনের লবণ অর্থাৎ লবণীকরণ জলটাকে মাটির ওপরে তুলে একটা হার্ড প্যান তৈরি করে দেবে। আবার আমরা দেখব মাটি ক্রমশ লবণাক্ত বা ক্ষারকীয়ও হতে পারে। ক্ষারকীয়টা হবে তোমার জল যদি নিচের দিকে নেমে যায়, আর না, জল যদি ওপরে ওঠে, তাই কি একটু গন্ডগোল হচ্ছে বোধহয়। ইলুভিয়েশন আমরা পড়েছি, অ্যালুভিয়েশন পড়েছি। ইলুভিয়েশন মৃত্তিকার এ স্তর থেকে ঠেলে নিচের স্তরে বি স্তরে পাঠিয়ে দেবে এবং ইলুভিয়েশন সেখানে সঞ্চয় করবে। অ্যালুভিয়েশন অপসারণ করলো, ইলুভিয়েশন সঞ্চয় করলো। যা সঞ্চয় করলো সবই নিয়ে নিচের স্তরে চলে গেল, পড়ে থাকলো ওপরে। ওপরের মৃত্তিকা আম্লিক হয়ে পড়ল। আলোচনা করেছিলাম ল্যাটারাইজেশন প্রক্রিয়া, এটা একটা ইলুভিয়েশন প্রক্রিয়া। আবার পর্জলের যে প্রস্থচ্ছেদ বা প্রোফাইল, তো সেখানে আমরা দেখছি এ স্তর, বি স্তর, সি স্তর, বি সি থেকে জল কৈশিক নালী বরাবর অর্থাৎ ক্যাপিলারি পাইপ বরাবর ওপরের দিকে উঠে আসছে। ফলে এখানে কিন্তু আম্লিক হবে না, ক্ষার হবে। কেন? কেন? দেখো, যে প্রথম দিকে যে জিনিসটা নিয়ে আসছে, যে জলটা দ্রবীভূত জল, নিচের দিকে দ্রবণ হয়েছে, সেই দ্রবণের জল এখানে আসছে। ক্যালসিয়ামের জল হতে পারে, আমাদের পটাশিয়ামের জল হতে পারে, আমাদের ম্যাগনেসিয়ামের জল হতে পারে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের জল। ফলে ওপরের দিকে গিয়ে পৌঁছাচ্ছে। ফলে এই জায়গাটা নষ্ট হলো। এইবার আমরা ক্ষারকীয় হয়ে পড়ছে বা স্যালিনাইজেশনে বা বেসিকে দিকটাকে নিয়ে যেমন আলোচনা করলাম, উদ্ভিদের প্রয়োজনীয় যে পুষ্টিমৌল অধিশোষণ করতে সক্ষম হয় না, সেটাও ওই ফিজিক্যাল প্রপার্টিজের দিকে নষ্ট করে ফেলেছে। ফিজিক্যাল প্রপার্টিজের গ্রথন এবং গঠন নষ্ট করে ফেলেছে বলেই ইনফিল্ট্রেশন, অধিশোষণটা বন্ধ হয়েছে। আমরা পড়েছিলাম গ্রথনে ফাইন স্ট্রাকচার, কোর্স টেক্সচার, মিডিয়াম টেক্সচার। টেক্সচারের মাপ কী করে নিয়েছিলাম? একটা অ্যাথমেটিক্যাল এরিয়া নিয়েছিলাম। কার না কম্পোনেন্টে? সয়েল কম্পোনেন্টে কে আছে? স্যান্ড।
স্যান্ডের নিয়েছিলাম 2 থেকে 0.2 থেকে 2, ইয়েতে মাডে নিয়েছিলাম 0.002 মিলিমিটার, অবভিয়াসলি মিলিমিটার, আর মিডিয়ামে নিয়েছিলাম 0.2 থেকে 0.002 থেকে 0.02। এই স্ট্রাকচারের উপর যখন আমরা কাজ করলাম তখন মৃত্তিকার গুণগত মানগুলো আমাদের কাছে পরিষ্কার হলো যে মৃত্তিকা অবনমন ঘটেছে। অবনমনের কারণ হলো, এক কথায় বললে, ভূমিক্ষয়ের প্রভাব, শিল্প ও পৌর সংস্থার যে বর্জ্য পদার্থগুলো আছে তাদের দ্বারা হচ্ছে, কারণ সেগুলো মাটিতে এসে পড়ছে, মাটির গুণগত এবং সহজাত উপকরণগুলো নষ্ট হচ্ছে। আধুনিক কৃষির উপকরণে এটা ঘটেছে। তোমার সার দেওয়া, অত্যাধিক পরিমাণে সার দিলে মৃত্তিকার অবনমন ঘটে থাকে। অত্যাধিক পরিমাণে কর্ষণ করলে মৃত্তিকার ওপরের খনিজ নিচে চলে যায়, ফলে মৃত্তিকার উর্বরতা শক্তিও হ্রাস পায়। আবার তেজস্ক্রিয় পদার্থ, বর্জ্য পদার্থ তার দ্বারাও করছে। সবচেয়ে করছে বেশি যেটা অবনমন, ডিগ্রেডেশনটা, সেটা হচ্ছে প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার। কারণ ওর মধ্যে দিয়ে জল পাস হতে পারে না, জলটা ওখানেই থেকে যাচ্ছে। মাটির মধ্যে যদি একটা চাদর, পলিথিনের চাদর বা প্লাস্টিকের চাদর ফেলে দাও আর ওপরে জল দেবে, দেখবে ওই জায়গায় মাটি আর্দ্র হয়ে আছে, জল আটকে আছে এবং মাটি কাদা কাদা হয়ে গেছে। তাদের তো কোনো চাষ হবে না, মাটির গুণগত মান বন্ধ হয়ে যাবে, তাই না? এইবার আমরা এই জায়গাটায় দেখব যে আর কি হতে পারে। অম্লবৃষ্টি হতে পারে, অগ্নুৎপাত, প্লাবন এর দ্বারাও হতে পারে, আবার প্রাণীর মলমূত্র থেকেও ঘটতে পারে। তা একাধিক কারণ থাকলেও এরা মৃত্তিকার অবনমনকে মৃত্তিকার দূষণ অর্থাৎ সয়েল পলিউশন অংশে পরিহত করে। আস্তে আস্তে, একেবারে নয়, এবং সেটা মৃত্তিকার এই যে দূষকগুলো, পলিউটেড যে অংশগুলো রয়েছে, ওয়াস্ট, পলিউশন 1 বা পলিউটেন্ট যাকে ইংরেজিতে আমরা বলবো পলিউটেন্ট, সেখানে লাইভ পলিউটেন্ট হচ্ছে তোমার ভাইরাস, কৃমি, ব্যাকটেরিয়া এবং মানুষ ও প্রাণীর মলমূত্র। ভেরি ডেঞ্জার মৃত্তিকার অবনমন। অ্যাবায়োটিক পলিউটেন্টস আছে, অজৈব দূষক, সেইগুলো সীসা, পারদ, এইরকম লবণ, ফসফেট, এরাও মৃত্তিকাকে দূষণ করে থাকে। কিছু বায়োটিক আছে, অর্গ্যানিক পলিউটেন্ট অর্থাৎ জৈব দূষক। এদের মধ্যে হচ্ছে পলিথিন, প্লাস্টিক, কিট, ওষুধপত্রের যে জিনিসগুলো, কীটনাশকগুলো, এইগুলো দিয়ে মৃত্তিকার দূষণ হতে পারে। আমরা প্রথম দূষণটাকে যেভাবে আলোচনা করব, যে ভূমি ক্ষয়। দেখো, ভূমি যদি ক্ষয় হয় তাহলে ওপরের মৃত্তিকা সরে যাবে। ওপরের মৃত্তিকায় যেটুকু খনিজ পদার্থ আছে, জৈব পদার্থ আছে, সেটা নিচের দিকে চলে গেলে আর বিশেষ মৃত্তিকার উর্বরতা বা উৎপাদন শক্তি থাকে না, এবং মৃত্তিকা অবনমন পর্যায় থেকে ধীরে ধীরে দূষণের পর্যায়ে প্রবেশ করে। এই জিনিসটা আমরা ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন, উত্তরপ্রদেশের যে যমুনা এবং গঙ্গার যে অববাহিকা বেসিন, তার দক্ষিণে, আমরা দক্ষিণ দিকটাকে বলছি, আলোচনা করছি, সেই দক্ষিণ দিকে
রেয়া মালভূমির ওপরে বা মালব মালভূমির ওপরে মৃত্তিকা অনুর্বর হয়ে পড়েছে। স্যার কাছে পিঠের একটা উদাহরণ দেওয়া যায়। আমরা দেখব যে বাঁকুড়া, পুরুলিয়াতে যে উচ্চ ভূমিগুলো রয়েছে সেখানে বৃষ্টির জল রান অফ করছে, মানে পৃষ্ঠপ্রবাহ করে মৃত্তিকাকে তার সহজাত গুণাবলীগুলোকে নষ্ট করে দিচ্ছে মৃত্তিকা, এবং সহজাত গুণাবলীগুলি নষ্ট হওয়ায় মৃত্তিকা অনুর্বর হয়ে পড়েছে। যতই চাষের জল দিক, উৎপাদন ক্ষমতা সঠিক মাত্রায় পৌঁছায় না, উর্বরা শক্তি কম বলে গুণগত মানও কম হয় শস্য উৎপাদনে ইত্যাদি। ফলে কেন হচ্ছে না, মাটিটা পুষ্টিহীন হয়ে পড়ছে। মাটির যে পুষ্টিগুলো থাকে, একটা পুষ্টি হচ্ছে এনপিকে, এন ফর সোডিয়াম, পি ফর পটাশিয়াম, কে পি ফর ফসফরাস, আর কে ফর পটাশিয়াম। তা এখানে নাইট্রোজেন, ফসফরাস এবং আমাদের পটাশিয়াম কোনোটাই থাকছে না। তারপর ম্যাঙ্গানিজ আছে, লোহা আছে, অ্যালুমিনিয়াম আছে, এগুলো অনেকটাই ধুয়ে যায়, যদিও এগুলো কম দ্রবীভূত হয়, কম অবিয়োজিত থাকে বলে কম হয়। ফলে উদ্ভিদের বৃদ্ধি ও ফসল উৎপাদন ও উন্নতি। আমরা শিল্প ও পৌর সংস্থার বর্জ্য পদার্থটাকে নিয়ে যদি আলোচনা করি, তাহলে দেখব উড়িষ্যার যে বৃহৎ অঞ্চলটা রয়েছে, অর্থাৎ মহানদীর অববাহিকার ওপরের দিকের অংশটাকে আমরা ঢেনকানাল জেলাকে নিতে পারি। ঢেনকানাল জেলা, আমরা এর পাশে পাশে ওপরের বালাসোরকে নিতে পারি, নিচের দিকে বালাসোর একদম কোস্টাল ঘেঁষে বঙ্গোপসাগরে, এই দিকটাকেও নিতে পারি। আমরা বেহরামপুর ডিস্ট্রিক্টটাকে নিতে পারি ঢেনকানালের আরও উত্তর পূর্ব দিকে ওপরে। ম্যাপ জানতে হবে, ম্যাপ দেখতে হবে বাড়িতে, তবে গিয়ে এই উদাহরণগুলো সঠিক জায়গায় পৌঁছতে পারে এবং সঠিকভাবে ব্যাখ্যা করতে পারবে, নতুবা নয়। কারণ ভূগোল মেন টুলস হচ্ছে ম্যাপ। তা এখানে আমরা দেখব সেই সমস্ত জায়গার শিল্পের বর্জ্য পদার্থ পতিত হওয়ায় মৃত্তিকা দূষণ বেড়েছে। আবার যদি জাপানে বলো, জাপান এত উৎপাদন করে, না, জাপানের অনেক অগ্নুৎপাতে আমরা আগ্নেয়জাত পদার্থ অর্থাৎ তেজস্ক্রিয় পদার্থের অংশ ওই ভূমিতে পড়াতে, অর্থাৎ গৃহীত হওয়ায়, ভূমিতে গ্রহণ করা আগ্নেয়জাত পদার্থ, সেই সব জায়গা মৃত্তিকা অনুর্বর হয়ে পড়েছে। আমরা ছোটনাগপুর মালভূমির যদি ডালটনগঞ্জ যাই, বোকারো যাই, আমার ঘরের কাছে বোকারো, সেই বরাকর নদী গিয়ে দেখবে একদিন, বরাকর নদীর অংশে চাষের কি দুরবস্থা, মৃত্তিকার অবনমনে। মৃত্তিকা ক্ষয় নয়, ক্ষয় আলাদা, অবনমন আলাদা। আধুনিক কৃষির উপকরণে আমি বলেছি যে একদিকে তো গরু ছাগল মারছে, আরেক দিকে তুমি কি করলে, জৈব ক্লোরিন, ডিডিটি, অলড্রিন এইগুলো তো ব্যবহার করছো, আবার সেই সঙ্গে রাসায়নিক সার দিচ্ছ, কীটনাশক দিচ্ছ। তাতে হয়তো ফলন পেলে একের জায়গায় 5টা ফুল পেলে, 10টা বেগুনের জায়গায় 100টা বেগুন পেলে, 1 মণ আলুর জায়গায় 10 মণ আলু পেলে, কিন্তু 3 বছর বাদে বা 2 বছর বাদে মৃত্তিকার ওই উৎপাদন ক্ষমতা থাকবে না, একেবারে গুঁড়ে মিশিয়ে সেটা দূষণের দিকে দৌড়বে অবনমনের মধ্য দিয়ে। আবার যদি বলো প্লাস্টিক কারখানার যেখানে রয়েছে, বম্বে বলো, গুজরাট বলো,
আমাদের ইয়েতে উত্তরপ্রদেশের নয়ডার অংশ বলো, যেখানে দেখবে একবার নষ্ট করে ফেললে জমির উর্বরা শক্তি, ফলন পাওয়া মুশকিল। আমি এই বিষয়ে একটা ভালো উদাহরণ দিই। সিঙ্গুর টাটারা জাস্ট ভেঙে ফেলেছিল জমিটাকে উর্বরতা শক্তি নষ্ট করেছিল। তারপর টাটারা ছেড়ে দিয়েছে, জমিটা দিয়েছে, চাষিদের কোনো লাভ হয় না। গিয়ে দেখো, মিথ্যে কথা নয়। আমি এখান থেকেই রামলাল একাডেমির তোমাদের কয়েক বছর আগের ছাত্রছাত্রীদের দুবার নিয়ে গেছি এবং সচক্ষে সরজমিনে দেখিয়েছি। তা এই জায়গাটা নষ্ট হয়েছে ওই শিল্প কারখানার জন্য, শিল্পের উৎপাদিত দ্রব্যের বর্জ্য পদার্থ পতিত হওয়া। তা পরিপোষক দূষণও আছে এর মধ্যে, নিউট্রিয়েন্ট পলিউশন যেটাকে আমরা বলি, সেটা তোমার মাটির অনুখাদ্য অর্থাৎ খনিজগুলো সরবরাহ কমে যায়, এবং কমে গেলে এই জিনিসটা মাধ্যমে দূষণ হয়ে থাকে। মাটির ক্ষয় এবং অবনমনের মধ্যে পার্থক্য। আমরা প্রথম পার্থক্যটাকে যদি 3 নম্বরের মতো করে উত্তর করতে চাই, তাহলে বলি যে পার্থক্যের বিষয়বস্তুতে নেব উৎসটা, সোর্স। প্রাকৃতিক বা অপ্রাকৃতিকভাবে মাটির উপরিভাগের যখন অপসারণ ঘটে বা স্থানান্তর হয়, সেটাই হলো মাটির ক্ষয়। মাটির ডিগ্রেডেশন বা সয়েল ডিগ্রেডেশনে আমরা এই সোর্সটাকে ব্যাখ্যা করব এইভাবে, যে প্রাকৃতিক বা মানবিক কাজের ফলে একটা বিরাট অঞ্চলের গুণগত মানের অবনমন ঘটবে, সহজাত গুণগত মানের অবনমন। এর মধ্যে আবার উর্বরতা হ্রাস পাবে এবং উৎপাদন ক্ষমতা হ্রাস পাবে। এতগুলি ঘটনার যখন উপস্থাপনা হবে, তখন সেই বিষয়টি আমাদের কাছে সয়েল ডিগ্রেডেশন নামে পরিচিত। এরপর আমাদের যদি টাইম ফ্যাক্টর হয়, তাহলে বলবো মাটির ক্ষয় প্রক্রিয়া খুব অল্প সময়ে সংগঠিত হয়। কারণ তুমি বায়ু বলো আর জল বলো, সেটা চাদরের ন্যায় হতে পারে, গালি হতে পারে, আবার খাত হতে পারে, নানা রকম হতে পারে, বৃষ্টির ফোঁটায় ছিদ্র আঘাতে হতে পারে। বাট সমস্ত ঘটনাটাই খুব দ্রুত এবং ত্বরান্বিত করে, ফলে এটা একটা তড়িৎ ক্ষয়, অ্যাক্সিলারেটেড ইরোশন। এটার সাথে ত্বরণের সম্পর্ক, আঘাত এবং ত্বরণ গভীরভাবে জড়িত। আমরা আরেকটা জায়গা বলি, মাটির অবনমন প্রক্রিয়া দীর্ঘ সময় ধরে সংগঠিত হচ্ছে। কেন না, মাটির যে সহজাত গুণ, অর্থাৎ আমরা যদি ধরি হিউমাস, যার মধ্যে কার্বন এবং নাইট্রোজেন, আমরা যদি ধরি সোডিয়াম আছে, পটাশিয়াম রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে, এবং এর পাশে আমাদের কাছে আছে যে অন্যান্য খনিজ,
এই খনিজগুলো পিএইচ বা রাসায়নিক বিনিময়ের মধ্যে দিয়ে যখন হ্রাস পাবে মৃত্তিকার গুণাবলীর মাধ্যমে, তখনই আমরা দেখব যে সেটা দ্রবণ অবস্থার মধ্যে দিয়ে গেছে কিংবা বিশ্লেষিত অবস্থার মধ্যে দিয়ে পৌঁছিয়েছে। কি বলেন স্যার, দ্রবণ বিশ্লেষণ এগুলো কি? এই যে জলটা ভাঙবে তার মধ্যে একটা তড়িৎ চালনা করতে হয়েছে, কে যাবে? তার নিয়ে, টর্চ নিয়ে, আলো নিয়ে তো কেউ যায়নি। তড়িৎটা সূর্যালোকের উৎসতা, সেগুলো। ফলে এই যে সূর্যালোকের দ্বারা যে প্রাপ্ত জল পৌঁছালো হাইড্রোজেন ক্যাটায়ন, হাইড্রোক্সিল অ্যানায়ন, অর্থাৎ হাইড্রোক্সিল এবং হাইড্রোনিয়াম। হাইড্রোনিয়াম হচ্ছে আমাদের কাছে ক্যাটায়ন, আর হাইড্রোক্সিল হচ্ছে আমাদের কাছে অ্যানায়ন। এটা বড় কথা। বড় কথাটা হচ্ছে যে এই যে রাসায়নিক গুণাবলীটা, এটা অনেক সময় ধরে হচ্ছে। আবার যদি বলো যে গ্রথন আর ভাঙছে, হ্যাঁ, গ্রথন এবং স্ট্রাকচারে হয়তো তড়িৎ ক্ষয় প্রাধান্য রয়েছে, রাসায়নিক বিক্রিয়াতে তড়িৎ ক্ষয়ের প্রাধান্য এতটা থাকে না। যেটা থাকে সেটা যান্ত্রিকের ক্ষেত্রে প্রযোজ্য, আবার রাসায়নিকে হতে পারে, মৃত্তিকা বিশেষে হয়ে থাকে, একেবারে হয় না তা না। তাহলে ওটাতে অল্প সময় লাগছে ক্ষয়, আর অবনমনে বেশি সময়। ক্ষয়ের কারণগুলো হচ্ছে বন্যা, খরা, ভূমিকম্প, অবৈজ্ঞানিক চাষ, মৃত্তিকার মাটি খুঁড়ে ফেলা ইত্যাদি। আর যেটা মাটির অবনমন, সেখানে রাসায়নিক সারের অধিক ব্যবহার। ফলে আমরা দেখতে পাচ্ছি যে রাসায়নিক সারের অধিক ব্যবহারে মাটির অবনমন ঘটছে, মাটির গুণগত মান, উর্বরতা শক্তি, উৎপাদন ক্ষমতা ইত্যাদি হ্রাস পাচ্ছে। কিন্তু মাটির অবক্ষয় প্রতিরোধের জন্য আমরা অরণ্য বলয় সৃষ্টি করতে পারি। রাস্তার দুধারে, নদী বাঁধের পাশে, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে, যেখানে অনুকূল অবস্থা আছে। স্থানান্তর কৃষি, অর্থাৎ প্রভিশন অফ শিফটিং কাল্টিভেশন, এই প্রভিশন অফ শিফটিং কাল্টিভেশনে আমরা দেখব যে দুটো ক্লাইমেটিক এরিয়া, ওয়ান ইকুয়েটোরিয়াল climate and another one adjacent to tropical climatic region. Tropical climatic region including the monsoon, also desert and others. ফলে বনভূমিতে বসবাসকারী অধিবাসীরা বনভূমি কেটে পুড়িয়ে চাষাবাদ, কয়েক বছর চাষবাস করার পর মাটির উর্বরতা নষ্ট হয়, তখন ওই জমিটা অনুর্বর হয়ে পড়ে। কেন হলো? কারণ জৈব পদার্থের অভাব। কেন হলো? জল আর ইলুভিয়েশন প্রক্রিয়ায় বা অ্যালুভিয়েশন প্রক্রিয়ায় খনিজ রাসায়নিক বিক্রিয়া ঘটে। আবার প্রশ্ন, কেন এই বিষয়টা সক্রিয়? তাতে দেখা যাচ্ছে যে যখনই
এই গাছগুলো নষ্ট হলো, তখন মৃত্তিকার হিউমিফিকেশন প্রক্রিয়া বন্ধ হয়ে গেল। হিউমিফিকেশন প্রক্রিয়া বন্ধ হওয়া মানে মৃত্তিকা অনুর্বর। আবার আমরা দেখব, ভালো করে বুঝতে হবে, আবার আমরা দেখব যে ওই মৃত্তিকা বিশেষ করে তার হিউমাস প্রক্রিয়াকরণ বন্ধ রাখার জন্য মাটির রাসায়নিক বিক্রিয়া ওপরের দিকে জল তুলে আনতে বাধা দিচ্ছে, এবং এই বাধা পাওয়ায় মৃত্তিকা স্বাভাবিকভাবে দূষিত হয়ে পড়ছে, কারণ কৈশিক নালী তখন কোনো কাজ করতে পারে না। ভূজল আরো বেশি নেমে গেছে বা নষ্ট হয়েছে, সরে গেছে। এই যে বলে না যে আরবানাইজেশন, নগরায়নের জন্য ভূজল সরে যাওয়া। এখন যে বিষয়ে আলোচনায় আমরা প্রবেশ করব সেটি হলো উদ্ভিদের পুষ্টিমৌল, অর্থাৎ নিউট্রিয়েন্ট অ্যাভেলেবল ইন এয়ার অ্যান্ড ওয়াটার। উদ্ভিদ যে সকল পুষ্টিমৌল গ্রহণ করে সেগুলি হলো কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। উদ্ভিদের এই পুষ্টি মৌলকে আমরা যদি জানতে চাই তাহলে দুটো ক্যাটাগরিতে একে নিয়ে যাব। একটা হচ্ছে নিউট্রিয়েন্ট অ্যাভেলেবল ফ্রম দ্য সয়েল, আর সেকেন্ড হ্যান্ড হচ্ছে নিউট্রিয়েন্ট অ্যাভেলেবল ফ্রম ওয়াটার অ্যান্ড এয়ার। এই নিউট্রিয়েন্ট অ্যাভেলেবল ফ্রম দ্য সয়েল এটাকে আমরা তিনভাবে দেখতে পারি। একটা হচ্ছে প্রাইমারি নিউট্রিয়েন্ট, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, যেটাকে আমরা মেজর বা মাইক্রো প্রাইমারি নিউট্রিয়েন্টও বলতে পারি। নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এনপিকে, এটা বিরাট গুরুত্বপূর্ণ খনিজ, পুষ্টিমৌল। এর একটা গুরুত্ব আছে। নাইট্রোজেন উদ্ভিদের সর্বাপেক্ষা প্রয়োজনীয় পুষ্টিমৌল। পাতা ও কাণ্ডের সবুজ অংশ যেমন তৈরি করে, তেমনি ফল এবং শস্যের কোমলতা ও রসালতা বাড়িয়ে তুলতে সাহায্য করে। এমনকি এই জৈব খাদ্যে যে প্রোটিনগুলো পাওয়া যায় সেই প্রোটিনের পরিমাণটাকে বৃদ্ধি করতে নাইট্রোজেন উল্লেখ্য ভূমিকা নেয়। আবার নাইট্রোজেন না পেলে গাছ বেঁটে বা খর্বাকৃতি হয়ে থাকে। সেক্ষেত্রে দেখবে শস্য ক্ষেত্রে গাছগুলো, বিশেষ করে পাট গাছের কথা বলতে পারি, গাছের পাতা সেই সঙ্গে হলুদ হয়ে যায়, অর্থাৎ ক্লোরোফিলের জায়গায় ক্যারোটিন চলে আসে এবং প্রোটিনের পরিমাণ ওই অবস্থায় তোমার আক্রমণের মধ্যে পড়ে, অর্থাৎ পরিমাণটা তোমার হ্রাসের দিকে যেতে থাকে। উৎপাদনের পরিমাণ হয়তো বৃদ্ধি পাবে, মাটিতে পড়ে যাবে,
শস্য পাকতে দেরি হবে, পোকা আক্রমণ কম থাকবে ইত্যাদি, এগুলো ঠিক আছে। এটা নাইট্রোজেনের একটা শস্যের ক্ষেত্রে বা উদ্ভিদের পুষ্টি সাধনে গুরুত্ব। এটা ম্যাক্রো বা মাইক্রো নিউট্রিয়েন্ট, প্রধান পুষ্টিমূলক। দ্বিতীয়টা বলেছিলাম পি ফর ফসফরাস। এটা উদ্ভিদের বৃদ্ধিতে, শেকড় তৈরিতে, কোষ বিভাজনে সবচেয়ে বেশি সাহায্য করে থাকে। থার্ডটা হচ্ছে পটাশিয়াম। এটা গাছের পাতায় শর্করা এবং শ্বেতসারকে নিয়ন্ত্রণ করে রাখে, এমনকি রোগ প্রকার প্রতিরোধ করতে পারে এই পুষ্টিমৌল। আবার এই পুষ্টিমৌল দ্বারা উদ্ভিদের কোষ বিভাজন দ্রুত ত্বরান্বিত হয়, এমনকি নাইট্রোজেন ফিক্সেশন বা সংবর্ধনে পটাশিয়ামের ভূমিকা উল্লেখ। ফলে পর্যাপ্ত পরিমাণে যদি পটাশিয়াম চলে আসে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে উদ্ভিদ এর বৃদ্ধি যেমন দ্রুত হচ্ছে, তেমনি উদ্ভিদের কাণ্ড শক্ত হবে, মাটিতে নুয়ে পড়বে না চট করে, অ্যামিনো অ্যাসিড প্রক্রিয়াকারী উৎসেচককে সক্রিয় করতে পারবে অ্যামিনো অ্যাসিড। এই জন্য পটাশিয়াম জটিল অ্যামিনো অ্যাসিড যৌগকে বিশ্লেষিত করতে পারে। তা এই জিনিসগুলো আমরা এখানে পাচ্ছি। সেকেন্ড ক্যাটাগরিতে যেটা আমরা একটু আগে বললাম যে সয়েল থেকে নিচ্ছি, সেই সয়েলে গৌণ পুষ্টি অর্থাৎ সেকেন্ডারি যেটা, সেখানে আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার প্রত্যেকটা ধনাত্মক ক্যাটায়ন। এবার এই ক্যাটায়নে আমরা দেখব আয়ন বিনিময়ের ক্ষমতার মধ্য দিয়ে এরা এক এক রকম প্রভাব বিস্তার করতে সাহায্য করে। ম্যাগনেসিয়াম বিভিন্নভাবে উদ্ভিদ পুষ্টিকে সাহায্য করে। কার্বন ডাই অক্সাইডের স্থিতিকরণে এর একটা বিরাট ভূমিকা রয়েছে। আবার ক্যালসিয়াম, যেটা ক্যালসিয়ামের অভাবে অনেক কিছু, পটাশিয়াম ঘাটতি হবে, পাতা বাদামি রঙের হয়ে যাবে, পটাশিয়ামের অভাবে কোষ বিভাজন বৃদ্ধি ঘটতে থাকবে, ক্যালসিয়ামের অভাবে পটাশিয়ামের ধাক্কা থাকছে। আবার আমরা দেখব পাতায় তন্তু 18 প্রকৃতির হচ্ছে। পাতার যে টিস্যুটা আছে, সেই টিস্যুটা পাতাটা ভাঙলে দেখবে 18 প্রকৃতি। ওটা দিয়ে আমরা ছোটোবেলায় অনেক সময় ওষুধের ব্যবহার করতাম কেটে ফেটে গেলে। তা এই জায়গাটা আছে ক্যালসিয়ামের একটা বড় প্রভাব। আবার দেখা যাবে ক্যালসিয়ামের যদি অভাব ঘটে, তাহলে মূল এবং মূলরমের অগ্রভাগের বৃদ্ধি কমে যায়। মূল এবং মূলরমের স্টেম অ্যান্ড, যেটাকে আমরা বলছি
রুট। তা এটা হচ্ছে ক্যালসিয়ামের ভূমিকা। আবার আমরা যদি সালফারের দিকে আসি, তা উদ্ভিদ সালফার ডাই অক্সাইডের ঋণাত্মক আয়ন রূপে শোষণ করে। সালফার ডাই অক্সাইডটাকে ঋণাত্মক, SO2 যেটা আছে সেটাকে SO2 অ্যানায়ন, দুটো অ্যানায়ন। শিল্পাঞ্চলে যেখানে বায়ুমণ্ডলের সালফার ডাই অক্সাইডের পরিমাণ বেশি, সেখানে উদ্ভিদ সরাসরি এই গ্যাসটা শোষণ। পেঁয়াজ, রসুন, বাঁধাকপি এগুলো দেখবে, আমাদের কল্যাণী যেতে দেখবে দুপাশে শিল্পাঞ্চলে এগুলো খুব ভালো প্রকৃতি আছে, ফলনটা ভালো দিতে পারে। তা আবার আরও অনেক কাজ আছে তার, ফিজিওলজিক্যাল, মরফোলজিক্যাল এবং অ্যানাটমিক্যাল কাজগুলো উদ্ভিদের, প্ল্যান্টের রয়েছে। সেগুলো বইয়ে আছে, একটু বইটা ভালো করে পড়বে, দেখবে। প্রয়োজনে বিজ্ঞানের বই দেখতে পারো। বিজ্ঞানের বই দেখা অবশ্যই প্রয়োজন আছে আমি মনে করি, কারণ এটা তো বটানির বিষয়, তা সেখানে আরও ভালো বিস্তৃতভাবে জানার সুযোগ রয়েছে। আর অন্যান্য তুচ্ছ যেগুলো গৌণ নয় একেবারে, সেইগুলো হচ্ছে লোহা, জিঙ্ক, তামা, বোরন, ম্যাঙ্গানিজ, এই ধরনের খনিজগুলোকে নিয়ে আলোচনা হচ্ছে। এইবার আমাদের কাছে হচ্ছে যে উদ্ভিদ পুষ্টিমৌলের মধ্যে আমরা যে জিনিসগুলো পাচ্ছি, তার মধ্যে ছোট প্রশ্ন ধরো একটা দিয়ে দেওয়া হলো যে নাইট্রোজেনের অভাবে কী কী হতে পারে, উদ্ভিদের কী কী ব্যাঘাত ঘটতে পারে। আবার উদ্ভিদের ব্যাঘাত ক্যালসিয়াম ও পটাশিয়ামের অভাবে কীভাবে, কী অবস্থায় বা কীভাবে ঘটে থাকে, এইটা একটা প্রশ্ন। মাটিতে অতিরিক্ত নাইট্রোজেন যোগানের যে কারণ, সেটা কোথা থেকে? মাটিতে নাইট্রোজেনের ঘাটতি বা যেটাকে আমরা কন্ট্রোল অফ নাইট্রোজেন ডেফিসিয়েন্সি, সেই কন্ট্রোল অফ নাইট্রোজেন ডেফিসিয়েন্সিটা কীভাবে দূর করা, এই ধরনের ছোটোখাটো একাধিক প্রশ্ন রয়েছে, সেইগুলো দেখে পড়তে হবে। আমি আজকে তোমাদের কাছে এই জিনিসগুলো পৌঁছিয়ে দিয়েছি, কিছু নোটস পৌঁছিয়ে দিয়েছি। এগুলো দেখো, সব তো দেওয়া সম্ভব নয়, আর সব উত্তর করে দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। নিজেকে পড়তে হবে, পড়ে খুঁজে বার করতে হবে, তাহলেই সেই জায়গাটা গিয়ে পৌঁছতে পারবে, নতুবা অনেক পিছিয়ে পড়বে। এর পরের চ্যাপ্টারে আগামী দিন আলোচনা করব ঘূর্ণবাদ এবং প্রতিঘূর্ণবাদ সম্পর্কে। তোমরা এখন এই বিষয়ে অনেক যদি পড়াশোনা থাকে, তাহলে প্রথমে উপস্থিত সংখ্যা আমাকে জানাও, তারপর জানাও যে কোথায় কোথায় কী কী প্রশ্ন তোমাদের অসুবিধার সম্মুখীন করছে। আমি সেটাকে আজ না হলেও আগামী দিন শুরুতেই আলোচনা করব, প্রথম 15 মিনিট, তারপরে ঘূর্ণবাদ, প্রতিঘূর্ণবাদ, সাইক্লোন অ্যান্ড অ্যান্টি-সাইক্লোন নিয়ে আলোচনা করব। বলা বাহুল্য, those who are here English medium or English versions
স্টুডেন্ট ইন দিস ক্লাসেস, আমি তাদেরকে ইংরেজিতে কিছু কি নোটস পাঠিয়েছি। অবশ্যই সেটা আমি গুছিয়ে দিয়েছি, কালেকশন করেছি এবং আমি সেটাকে প্রস্তুত করে পাঠাচ্ছি। যাদের প্রয়োজন আছে তারা সেটাকে নিতে পারবে। প্রথমে কীভাবে মৃত্তিকার অবনমন ঘটিয়ে থাকে, ধরো 2 নম্বর বা 3 নম্বরে একটা ছোট প্রশ্ন এর সাথে দিয়ে দিল, তো তখন আলোচনা করবে এইভাবে যে অম্লবৃষ্টি প্রত্যক্ষভাবে মৃত্তিকার অবনমন বা দূষণ ঘটিয়ে থাকে। জীবাশ্ম গঠিত জ্বালানি, কয়লা, পেট্রোলিয়াম প্রভৃতি জ্বালানোর ফলে বাতাসে প্রচুর পরিমাণে SO2 অর্থাৎ সালফার ডাইঅক্সাইড, এবং এই সালফার ডাইঅক্সাইড যেমন বাতাসে প্রবেশ করলো, তেমনি বায়ুমণ্ডলের ওজোন গ্যাস হাইড্রোজেন অক্সাইড অর্থাৎ H2O2, মনে রাখতে হবে, একটু কেমিস্ট্রি জানতে হবে, বায়োলজিও জানতে হবে। বায়ুমণ্ডলের ওজোন O3, 3টে অক্সিজেনের কম্বিনেশনে 3টে অণুর, আর এখানে আমরা পাচ্ছি হাইড্রোজেন অক্সাইড H2O2, এবং জলীয় বাষ্পের সঙ্গে SO2টা মিশে যাবে, রাসায়নিক বিক্রিয়া ঘটাবে, তৈরি করবে সালফিউরিক অ্যাসিড, আবার নাইট্রোজেন ডাইঅক্সাইড বায়ুর জলীয় বাষ্পের সঙ্গে মিশে সেখানে তৈরি করবে নাইট্রিক অ্যাসিড বা HNO3। নাইট্রোজেন অক্সাইড NO2, ঠিক আছে, আর HNO3 তে পরিণত হচ্ছে। এই সমস্ত গ্যাস যদি বৃষ্টির জলের সঙ্গে মিশে তাহলে সেটা অম্লবৃষ্টি রূপে পরিচিত হয়। মূল জায়গাটা হচ্ছে অম্লবৃষ্টি যখনই হবে pH স্কেলটা, যেটা 1 থেকে 14, 1 থেকে 7 অম্ল, 1 থেকে 6 অম্ল, আর 8 থেকে 14 ক্ষার। এই জায়গায় pHটা হ্রাস পাবে। কেন হ্রাস পাবে? মাটির কলয়েড কণা অন্যান্য ক্যাটায়নের, অর্থাৎ কলয়েড কণায় কোন কোন ক্যাটায়ন থাকে? ক্যালসিয়াম Ca ক্যাটায়ন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। এই ক্যাটায়ন কণাগুলো অ্যাসিড বৃষ্টির হাইড্রোজেন আয়ন শোষণ করছে। আমি কি বলেছি? মাটির কলয়েড কণা এবং কলয়েড কণার মধ্যে উপস্থিত ক্যাটায়নের গুলো, অর্থাৎ ক্যালসিয়ামের ক্যাটায়ন, পটাশিয়ামের ক্যাটায়ন, ম্যাগনেসিয়ামের ক্যাটায়ন, এরা কি করছে? রাসায়নিক বিক্রিয়ার মধ্য দিয়ে অ্যাসিড বৃষ্টির হাইড্রোজেন ক্যাটায়নটাকে অধিশোষণ করছে। ফলে মাটির অম্লত্ব বৃদ্ধি পেয়ে গাছের পুষ্টিটাকে নষ্ট করে মৃত্তিকার উর্বরতা হ্রাস করছে, উৎপাদিকা শক্তি হ্রাস করছে। 2SO2, O2, 2SO2, 2H2O, 2SO2, SO4। আমার চেয়েও আরও দ্রুত বলতে পারবে যদি কেমিস্ট্রির এই ইকুয়েশনগুলো নিজেরা প্র্যাকটিস করো। 1-2 প্র্যাকটিস করবে, তাতে নিজেরও সন্তুষ্টতা খুঁজে পাবে, নিজের মনের সন্তোষতা খুঁজে পাবে। নাইট্রিক অ্যাসিডে যেটা আছে সেটা কিছুই না, নাইট্রোজেন অক্সাইড, 2NO, O3, O2 দিলে
নাইট্রোজেন অক্সাইড হলো নাইট্রোজেন অক্সাইড 2NO2 2, এর সাথে জল দিলে জল মিশলো H2O। এবার বিক্রিয়ায় কী পাচ্ছি? নাইট্রিক অ্যাসিড HNO3 প্লাস HNO2 দুটো পাচ্ছি। এইবার আমরা যে কারণগুলো বলেছিলাম, অবনমনের প্রাকৃতিক কারণ বৃষ্টির জলের ফোঁটাও করে থাকে, শীত ক্ষয় হয়ে থাকে চাদরের ক্ষয়ের মাধ্যমে, মাটির দ্বারা ক্ষয় হয়ে থাকে, নদীর তীরের অবক্ষয় হয়ে থাকে, গালি ক্ষয় হয়ে থাকে ইত্যাদি। আমাদের এখনকার প্রশ্ন মৃত্তিকার অবনমন রোধের উপায়, অর্থাৎ এই যে মৃত্তিকার অবনমন হচ্ছে, এই অবনমনটাকে কিভাবে করা যেতে পারে, প্রতিরোধ করা যেতে পারে, মিটিগেশন। আমরা কনজারভেশনের মধ্যে দিয়েও আলোচনা করতে পারি। একটা বিরাট জায়গা কনজারভেশন কিন্তু একটা বিরাট জায়গা। অনেক কিছু আলোচ্য বিষয় এই সংরক্ষণে চলে আসে। কারণ মৃত্তিকার ক্ষয়, মৃত্তিকার দূষণ, একে নিবারণ করার যে উপায় সেটাই হচ্ছে সয়েল কনজারভেশন। আর মৃত্তিকার দূষণ প্রতিরোধ, মৃত্তিকার পুনরুদ্ধার অর্থাৎ সয়েল রিক্লেমেশন আরও বড় জিনিস। মৃত্তিকার পুনরুদ্ধার করব কি, যেখানে মৃত্তিকা একেবারে নষ্ট হয়ে তলায় চলে গেছে সেখান থেকে তুলে আনতে হবে মৃত্তিকাকে, অথবা মৃত্তিকাকে নদীগর্ভ থেকে তুলে বা সমুদ্রগর্ভ থেকে তুলে তাকে মোটামুটি কম বেশি আমরা পরিচর্যা করে সঠিক উর্বরতা বা উৎপাদিকা শক্তি ফিরিয়ে দিতে পারি, তার আগে নয়। তা আমরা মৃত্তিকার এই যে সংরক্ষণ, এই সংরক্ষণে দেখব যে বনসৃজন একটা বড় জায়গা। যেখানে যেখানে দেখো মেদিনীপুরের গড়বেতাতে, মেদিনীপুরের চণ্ডীতলাতে, তারপর আমাদের আরামবাগের রূপনারায়ণ নদের অববাহিকাতে, আমাদের বাঁকুড়ার কংসাবতী নদীর অববাহিকাতে, খুব বিউটিফুল। আমাদের স্কুল থেকেও নিয়ে গেছিল কংসাবতী নদীর অববাহিকায়। সেখানেও বৃক্ষরোপণ মাধ্যমে মৃত্তিকাকে আটকে নিচের দিকে, পাহাড়ের ওপর থেকে দেখা যাচ্ছে নিচের দিকে ধান চাষ হচ্ছে, জল ইরিগেশন করে করে চেষ্টা চলছে। যাই হোক, ভরণ পোষণ ভিত্তিকই হবে, সেটা বাণিজ্য ভিত্তিক না হলেও তো কম নয় সেটা। তা বনসৃজনে কি হয়, অনুর্বর ও পতিত জমিতে গাছের পাতা পচে মাটির জৈব পুষ্টি বা হিউমাস তৈরি করে। আবার একদিকে জল ধারণ ক্ষমতাও বৃদ্ধি করে। উদ্ভিদের গা বেয়ে অর্থাৎ প্ল্যান্ট সারফেস সেই অনুযায়ী অ্যাকর্ডিং টু প্ল্যান্ট সারফেস ওয়াটার সাপ্লাই ইনটু দ্য সয়েল। ফলে মৃত্তিকার জল যেমন সংরক্ষিত হলো, আমরা পাশাপাশি দেখব ওই জলের দ্বারা জৈব পুষ্টিগুলো বিক্রিয়া করে উর্বরতা শক্তি বৃদ্ধি করতে পারছে। হিউমিক অ্যাসিড প্রক্রিয়া, হিউমিডিফিকেশন, অক্সালিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, এইরকম একাধিক অ্যাসিড
জৈব পুষ্টির পরিমাণকে বৃদ্ধি করে থাকে। আমরা আবার আরেকটা জায়গায় যাব, যে বনসৃজন মৃত্তিকার ক্ষয় এবং ভূমিধস রোধ করে। দেখবে ক্যাসুরিনা গাছ, ঝাউ গাছ মৃত্তিকার ক্ষয়কে প্রতিরোধ করেছে। দীঘাতে আছে, আমাদের কিছু সন্দেশখালি বকখালিতেও রয়েছে। এগুলো গিয়ে দেখতে হয়, হ্যাঁ, নাহলে ঠিক সঠিকভাবে অনুধাবন করা মুশকিল হয়ে পড়ে। আবার দেখবে কাটোয়ার কাছে গঙ্গাবক্ষে তোমার নদী তীর বরাবর এইরকম গাছ লাগানো আছে, বনসৃজন করা আছে, যেখানে এই মৃত্তিকার ক্ষয়কে এবং অবনমনকে প্রতিরোধ করার জন্য এই ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। পশুচারণ নিয়ন্ত্রণ করতে হবে। খোলা মাঠে তুমি আজকে আম গাছ পুঁতলে, বেল গাছ পুঁতলে, কালকে কাঁঠাল গাছ পুঁতলে, ছায়া নিবারণের জন্য বা মৃত্তিকাকে সতেজ রাখার জন্য হবে না। কারণ পশু যখনই চারণ করবে, এসে গরু, ছাগল, মুরগি, হাঁস ইত্যাদি, তখনই মৃত্তিকার কিন্তু ওই ওপরের স্তর নড়বড়ে হবে। এবং শুধু তাই নয়, পাশাপাশি তাদের যে মলমূত্র, সেই মলমূত্র পরিত্যক্ত হয়ে মৃত্তিকার যে ময়েশ্চার এবং মৃত্তিকার ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটিটা দুটোকেই নষ্ট করে দিল। ফার্স্টে গ্রোথনটাকে নষ্ট করে, গ্রোথনটা নষ্ট হলেই পোর স্পেসটা গেল। পোর স্পেসটা যখনই চলে যাবে, পাশাপাশি তোমার স্ট্রাকচারও গেল। তিনটে কোরিলেটেড। এইভাবে আমরা এই জায়গাটায়